গণ অভ্যুত্থানে খুব বেশি পাওয়ার প্রত্যাশা নাই। হাসিনা গেছে, এটা আমাদের একটা সবচেয়ে বড় পাওনা আমরা পেয়েছি। এক নম্বর, দুর্নীতি দমন কমিশন নিজেই হয়ে উঠেছিল দুর্নীতি সবচেয়ে বড় আখড়া। মামলা দিত খুঁজে খুঁজে, টাকা দিলে ছেড়ে দিত। আমরা এখন যেই রাষ্ট্রটায় আছি, যেই সরকারে আছি, যে অবস্থানে আছি, একটা দুইটা বড় শত্রুকে সাথে নিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। একটা হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার আশ্রয়ে শেখ হাসিনা। প্রফেসর ইউনূস যেদিন শপথ নিচ্ছেন, তো প্রফেসর ইউনূসকে বলেছি যে স্যার, গতকালকে ছিলাম জেলখানায়, আজকে বঙ্গভবনে আপনার শপথ অনুষ্ঠানে এসেছি। উনি বললেন যে যদি হাসিনার পতন না হতো, আমিও তোমাদের সাথে কিছুদিন পরে এসে জেলে ঢুকতাম। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন স্ট্যাটাসে ছিলাম, এখন কোন স্ট্যাটাসে আছি। সেজন্য আমি বলেছি গণ অভ্যুত্থানে খুব বেশি পাওয়ার প্রত্যাশা নাই। হাসিনা গেছে, এটা আমাদের একটা সবচেয়ে বড় পাওনা আমরা পেয়েছি। এক নম্বর। দুই নম্বর হচ্ছে, এখন আমাদের মধ্যে কেন এই বিভেদটা হচ্ছে? বিভেদটা হচ্ছে আমরা কে কত অবদান রেখেছি। একটা জিনিস মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থানে আমরা এখনো জানি না কে কি অবদান রেখেছে, কারণ অবদান নিয়ে কেউ ক্লেম করতে আসে নাই আমাদের কাছে। আমরা যারা ক্লেম করছি, আমরা যারা সারফেসে এসে আজকে নিজেদেরকে অনেক জুলাই যোদ্ধা দাবি করছি, হ্যাঁ আমরা অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। 1400 ভাই বোনকে আমরা হারিয়েছি। তোমরা তো জানো, যারা ঢাকা শহরে জেএনজি হিসেবে কাজ করেছে, বহু বাসার সিকিউরিটি গার্ড আছে যারা ছাত্রদেরকে রক্ষা করেছে, গেট লাগিয়ে দিয়েছে। ছাত্রলীগের ছেলেরা পুলিশ যখন গুলি করতে গিয়েছে মিথ্যা কথা বলেছে, বলছে এখানে কোনো ছাত্র আসে নাই। যদি তারা এই ভূমিকা না রাখতো, এই 1400 কততে থাকতো? এই 1400 14,000 উপনীত হতে পারত। ওই সিকিউরিটি গার্ডকে কে খুঁজে বের করবে? ওই সিকিউরিটি গার্ড কে বাঁচিয়েছে, কে রক্ষা করেছে? ওই যে পঞ্চগড়ে যে লোকটা রিক্সা চালিয়ে আহত লোককে আহত করে হসপিটালে নিয়ে গেছে, এই অভ্যুত্থানে তার অবদান নেই? আছে তো। আমি ব্যক্তি হিসেবে আমারটাকে বড় করে দেখছি, অন্যরা অন্যকে বড় করে দেখছে। তুমি তোমার অবদানটাকে তুমি যত জানো, অন্যকেও তো জানার কথা না, এটাই সত্য কথা। সুতরাং এখানে একটা সান্ত্বনা আমরা সবাই একসাথে নিতে হবে যে আজকে হাসিনা থাকলে আমরা সবাই খারাপ অবস্থানে থাকতাম। তুমি হয়তো বেশি খারাপ থাকতাম, আমরা একটু কম খারাপ থাকতাম, কিন্তু একদম নিশ্চিত তুমি যদি বলো যে আপনার পাসপোর্ট আসছে, আপনি চলে যেতে, হ্যাঁ আমি চলে যেতে, তোমার কথাই সত্য হয়, আমার সন্তান সন্ততি ফেলে তো পালাইতে হইতো। তোমার কথা অনুসারে ধরে নিলাম যে আমরা অপরচুনিস্ট পোর্শন। তো মাহাদি আমিন, তার এক পা হয়তো লন্ডনে আছে, সে হয়তো বেটার থাকবে। আমি সমালোচনার দৃষ্টিতে বলছি, হয়তো তুমি ওইভাবে বলতে পারো। এই যে আমার সামনে একজন প্রফেসর বসে আছেন, প্রফেসর সালাউদ্দিন ভাই, উনি ইএনটির বাংলাদেশের খুব নাম করা একজন ডাক্তার। উনাকে অকথ্য ভাষায় নির্যাতন করে ওনাকে গ্রেফতার করা হয়েছে ওনার বাসা থেকে, এবং ওনাকে 3 দিন খুঁজে পাওয়া যায়নি, হসপিটালে ছিল। তো কেউ তো সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করে নাই সালাউদ্দিন ভাই কেমন আছেন। উনি তো 6 তারিখ আমরা একসাথে জেল থেকে বেরিয়েছি। এই ধরনের অজস্র গল্প এই বাংলাদেশে ছড়িয়ে আছে। আমরা সরকারের কাছে একটু দাবি করেছিলাম, সরকার এটা করে নাই। এটা নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে একটা গণশুনানির আয়োজন করতে হবে আমাদের। যার যে অবদান ছিল সে এসে বলবে, সরকার একটা কমিশন করে দিবে জেলায় জেলায়। এটা যারা যারা এন্ট্রি করবে যে আমি আমার গল্পটা বলতে চাই, তুমি শফিকুর রহমানের গল্পটা লিপিবদ্ধ থাকবে, তোমার কি অবদান ছিল, তুমি কি কষ্ট করেছো, তুমি কি বঞ্চনার শিকার হয়েছে। তাই আমাদের এই টোটাল গল্পটা গণ অভ্যুত্থানের জানা দরকার, কারণ রাষ্ট্রের পক্ষে কেউ নিজে এসে না জানালে জানাটা খুব কঠিন। তাই এটা এত ম্যাসিভ পার্টিসিপেশন ছিল। তো আমি তোমাকে যেটা বলতে চাই, এটা আলাউদ্দিন তোমাকে হেল্প করতে পারবে। তোমার বৈষয়িক যে প্রবলেমটা আছে, যেটা তুমি বলেছো তোমার মাদ্রাসা, তোমার কি সমস্যা, এটা আলাউদ্দিনকে আমি অনুরোধ করবো, আলাউদ্দিন তুমি ওর বিষয়টা স্পেশালি দেখো, আমাদের যদি কোনো হেল্প লাগে আমরা করতে পারি। আর আদারওয়াইজ এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকের অবদান শুনতে হবে। এই রাষ্ট্রকে কে কতটুকু কষ্ট করেছে, কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ইতিহাসটা শুনতে হবে। এটার জন্য একটা পাবলিক হিয়ারিং একটা সিস্টেম আছে, এই সরকার করে নাই। আমরা বলেছিলাম পার্লামেন্টে আপনি রাখেন একটা, সবাই এসে, অথবা সবাই সবার ভিডিও বক্তব্য পৌঁছে দিবে যে আমি আমার এই বক্তব্যটা আমি লিপিবদ্ধ করব। এটা হোক ভলিউম টু ভলিউম,
কিন্তু রাষ্ট্রের কাছে এটা জানা থাকবে যে এই রাষ্ট্রটা এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে হারিয়েছি। তো আমি তোমার কাছে মানে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি রাষ্ট্রের পক্ষ থেকে যে আমাদের রাষ্ট্রটা, আমাদের যারা অভ্যুত্থান অব্যবহিত পরে যারা ক্ষমতায় এসেছেন তাদের প্রতি আমাদের অনেক রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে। বাস্তবতা হচ্ছে তারা কিভাবে এই সময়টা পার করেছেন এটাও মনে রাখতে হবে। এটা বন্যা হয়েছিল, নানা ধরনের ক্রাইসিস হয়েছিল, পুলিশ বলতে কিছু ছিল না, অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। এরপরে আমরা শুরু করেছি কে মাস্টার মাইন্ড আর কে প্রফেসর মাইন্ড আর কে মাওলানা মাইন্ড, এটা নিয়ে আমরা নানা ধরনের বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছি। দ্বিতীয়, আমার এক বোন প্রশ্ন করেছে যে সেন্ট্রিস্ট দল হিসেবে ফিমেলদের পার্টিসিপেশনটাকে আমরা কিভাবে দেখি, এবি পার্টিকে পার্টিকুলারলি সে জানতে চেয়েছে। আমরা যেহেতু নতুন রাজনৈতিক দল, আমরা একটা জিনিস চিন্তা করেছি যে আমাদের দেশের নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করে খুব কম। আপনারা জানেন যে মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা আছে যে রাজনৈতিক দলগুলো 33% ফিমেল উইমেন লিডারশিপকে ইনক্লুড করতে হবে, কিন্তু কোনো রাজনৈতিক দলই আমরা এটাতে সফল হইনি। গতকাল থেকে গত এক সপ্তাহ আমরা বিতর্ক করছি নারীদেরকে আমরা 100 আসনে মানে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে চাই, কিন্তু কোনোভাবে আমরা এটাতে কনভিন্স হতে পারছি না এটা কোন প্রসেসের মধ্যে দিয়ে আমরা করব। এর কারণ হচ্ছে পুরো আলোচনায় আমরা দেখলাম আমরা যারা উপস্থিত আছি ওখানে মাত্র একজন নারী, আমরা প্রায় 65 জনের মতো সেখানে হাউসে ছিলাম। সো আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এনসিপির যে বোনেরা বা যে মেয়েরা কাজ করছে তাদেরকে কিন্তু নানা ধরনের বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের পার্টিতে যারা ফিমেল অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে নানা ধরনের হ্যারাসমেন্টের, নানা ধরনের কথাবার্তা, আজে বাজে কথা শিকার হতে হচ্ছে। তো আমাদের দেশটাতে নারীদের অধিকার এইভাবে বঞ্চনার শিকার। নারীদেরকে নানাভাবে, একজন নারীর পক্ষে রাজনীতি করা আর একজন পুরুষের পক্ষে রাজনীতি করা আকাশ পাতাল পার্থক্য। কারণ একজন নারীকে যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে হয় তার ফ্যামিলির সাপোর্ট লাগবে, তার যদি সে বিবাহিত হয় তার স্বামী তার সংসারের সাপোর্ট লাগবে, যদি বিবাহিত না হয় তার মা বাবার সাপোর্ট লাগবে। আমাদের দেশে তো পুরুষকেই রাজনীতি, ছেলেকেই রাজনীতি করতে দেয় না কেউ। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রে নারীদেরকে সামনে আনার জন্য। কারণ এবারের গণ অভ্যুত্থানের সবচেয়ে ইউনিক দিক হচ্ছে আমাদের বিজয়ের অন্যতম কারণ হচ্ছে আমাদের বোনেরা সামনে ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছেন। অনেকগুলো ভিডিও ফুটেজ তোমরা দেখবে যেখানে মেয়েরা ছিনিয়ে নিয়েছে পুলিশ থেকে। আমাদের যে 14 জুলাই যে টার্নিং পয়েন্ট, সেদিন রোকেয়া হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছিল বলেই সেদিন রাত্রে কেউ ঘুমাইতে পারে নাই বাংলাদেশে। এবং ছাত্রলীগ যখন মেয়েদের গায়ে হাত তুলেছে তখনই ট্রিগার করেছে, সারা বাংলাদেশ থেকে ছাত্ররা বেরিয়ে এসেছে। সুতরাং আমাদের রাজনীতিতে উইমেনদের পার্টিসিপেশন ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের এটা যখন আমরা সফল হতে পারবো, 100 আসনে নারীদেরকে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের পার্লামেন্টটা, আমাদের সমাজটা অনেক ব্যালেন্সড এবং আমাদের মধ্যে যে হিংসা, আমাদের মধ্যে যে কপটতা, এগুলো অনেক দূর হয়ে যাবে। কারণ নারী হচ্ছে ঐক্যের প্রতীক এবং নারী এই জায়গায় অনেক মিউচুয়াল এক ধরনের, এটাকে কি বলা যায়, রেসপেক্টফুল কোঅর্ডিনেশনটা নারীরা করতে পারে। তা আমরা বদ্ধপরিকর যে আমাদের দলে আমরা নারীদের জন্য স্পেশাল সুবিধা রেখেছি, সুযোগ রেখেছি যাতে বেশি পার্টিসিপেট করতে পারে। আমি মনে করি না শুধু এবি পার্টি, এনসিপি এর তো আরও অনেক বেশি উদার, আর বিএনপি তো এখন পর্যন্ত আমি মনে করি নারীদেরকে অংশগ্রহণের জায়গায় সবচেয়ে বেশি সুযোগ তারা দিয়েছে। এনিওয়ে, আমি আমার কথা এখানে শেষ করছি। ভোকেশনাল এডুকেশন এটা ঠিক, এই মুহূর্তে 20টার উপর মিনিস্ট্রি কাজ করছে, তাদের মাঝে কোনো সিনার্জিস বা কোঅর্ডিনেশন নাই। এটা একটা বড় কারণ যে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট কাগজে কলমে থাকলেও সেই অর্থে আমরা স্কিল্ড ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারছি না। আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে স্কিল্ড যে এমপ্লয়ি দরকার সেখানে একটা বড় ধরনের শর্টেজ আছে। সো এটা যে মেইন অ্যাপেক্স বডি এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটাকে আরও কীভাবে রিফাইন করা যায়, ওই অর্গানাইজেশনটাকে আরও কীভাবে রিফর্ম করা যায়। বিএমইটি একটা আছে, সেখানেও কীভাবে এমপ্লয়মেন্টের ট্রেনিং দিয়ে কাজ করছে। এগুলো আমরা দেখছি যে অ্যাপেক্স বডিটাকে কীভাবে রিডিফাইন এবং রিফর্ম করা যায়, যার মূল উদ্দেশ্য থাকবে শুধুমাত্র ট্রেনিং দেওয়া না, ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডাইজেশন, সার্টিফিকেশন এবং প্রত্যেকটা মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেট করা। ইন রিয়েলিটি 20টার উপর মিনিস্ট্রির এগুলো নিয়ে কাজ করারও কথা না। মিনিস্ট্রিগুলো তার রিকোয়ার্ড যে জব আছে
সেটা বলবে, রিকোয়ার্ড যে স্কিল সেট অ্যান্ড ক্যাপাসিটি আছে সেটা বলবে, সে অনুযায়ী যে অ্যাপেক্স বডি থাকে ফর দ্য টাইমিং আমাদের যেটা এনএসডিএ, তারা সেভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, সার্টিফিকেশনের ব্যবহার করবে, রিক্রুটমেন্ট এবং কালেকশনের কাজগুলো করবে। সো এই সিনার্জিস নিয়ে আরও অনেক বেশি কাজ করার প্রয়োজন আছে। ডিফারেন্ট মিনিস্ট্রি হবে কিনা এটা আরও পরে আমরা ডিসাইড করবো, বাট ফর দ্য টাইমিং অ্যাপেক্স বডিটাকে ফুললি রিফর্ম করা হবে, এতটুকু সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে থ্রু দ্য কনসালটেশন। আরেকটা কোশ্চেন ছিল দুর্নীতি নিয়ে, রাইট? অস্বীকার করার উপায় নাই, আমরা যারা ছেলেরা আছে সবাই মসজিদে যাই, হাতের স্যানিটাইজার নিয়েই ঢুকি, রেখে যাই না। তাহলে দুর্নীতি নিয়ে তো আমাদের কাজ করতে হবে পুরো দেশ জুড়ে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই যে এটা আমাদের পুরো দেশের ব্যবস্থার সাথে জড়িত, রাইট? একটা বড় টার্গেট হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমরা ক্লাস 6 থেকে লার্নিং উইথ হ্যাপিনেস বলতে একটা নতুন কোর্স ইন্ট্রোডিউস করার প্রাথমিকভাবে চিন্তা করছি, যেখানে মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো থাকবে, স্পোর্টস থাকবে, এবং সবচেয়ে বেশি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেছেন, মোরাল আপব্রিঙ্গিং যেন হয়, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কেস স্টাডির উপর ভিত্তি করে তাদেরকে ট্রেন করা মোরাল বিল্ডিংয়ের জন্য। এই ধরনের আমরা কারিকুলামকে রিডিফাইন করবো। আমরা আনফর্চুনেটলি আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে তারা সৃজনশীল এডুকেশনের কথা বলছে, কিন্তু সত্যিতে কোনো সৃজনশীলতা সেখানে ছিল না। আমাদের প্রত্যেকেরই অন্ততপক্ষে হাই স্কুল লেভেল অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করে একটা বা দুটা কোর্স থাকা উচিত যেখানে গ্রেডিং থাকবে না, এ বি সি বা নাম্বার থাকা উচিত না, শুধু পাস ফেল। কিন্তু এই পাস ফেলের এই সাবজেক্টগুলোতে তারা খুব আনন্দের সাথে পড়াশোনা করবে। এখানে কমিউনিটি এঙ্গেজমেন্ট কীভাবে করা যায়, বড়দের প্রতি সম্মানবোধ কীভাবে দেখানো যায়, ছোটদের প্রতি দায়িত্ববোধ কীভাবে থাকা যায়, সমাজের প্রতি দায়বদ্ধতা কী, কীভাবে যেটা সঠিক যেটা ন্যায্য সেটার জন্য দাঁড়ানো যায়, এগুলো নিয়ে আস্তে আস্তে ট্রেনিং করানো শুরু করা প্রয়োজন। যেটা আমরা উন্নত দেশগুলোতেও দেখি, তাদের কিন্তু এই ধরনের মোরাল আপব্রিঙ্গিংয়ের জন্য সব জায়গায় একটা কারিকুলাম আছে। সো আমাদের এই মুহূর্তে যে প্ল্যান, ক্লাস 6 থেকে আমরা এটাকে ইন্ট্রোডিউস করতে চাই। আর দুর্নীতি রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিকভাবে যেন না হয় সেই জন্যই কিন্তু দুদক সৃষ্টি করা হয়েছিল। বিএনপির গত গভর্নমেন্টের সময় দুদকের মূল দায়িত্ব ছিল সম্পূর্ণ সরকারের ক্ষমতার বাইরে গিয়ে নিরপেক্ষভাবে কাজ করা, যেন সরকারের যে যেখানে দুর্নীতি করছে তাকে একটা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ভিতরে আনা যায়। এবং বিএনপির সময় অনেক সমালোচনা থাকলে এই কাজটা করা হতো। দুদকের মাধ্যমে কারোকে রাজনৈতিক হয়রানি করা হতো না, দুদকের মাধ্যমে কোনো এমপি বা মন্ত্রীকে ইমিউনিটি বা ছাড় দেওয়া হতো না। আনফর্চুনেটলি আওয়ামী লীগের সময় তো আমরা দেখেছি পুরো রাষ্ট্রযন্ত্রে ভেঙে পড়েছে। তো দুর্নীতি দমন কমিশন নিজেই হয়ে উঠেছিল দুর্নীতি সবচেয়ে বড় আখড়া, মামলা দিত খুঁজে খুঁজে, টাকা দিলে ছেড়ে দিত। এটা তো দুদকের পারপাস না। আবার দুদকের এখানে নিয়োগ হওয়া উচিত ছিল যারা সৎ, যোগ্য, যাদের দেশপ্রেম আছে সেই সব মানুষদেরকে। আমরা দেখলাম দুদক দলীয়করণের মাধ্যমে একটা রাষ্ট্রীয় অঙ্গ সংগঠন হয়ে গেল আওয়ামী লীগ যারা ক্ষমতাসীন দল হিসেবে। সুতরাং অ্যাপেক্স বডি যেটা দুর্নীতি দমন করার জন্য, সেটা যদি মেইন তার লক্ষ্যটাকে হারিয়ে ফেলে, সেটাকেই যদি ভিন্ন খাতে রাজনৈতিকভাবে পরিচালিত করা হয়, দেশে তো দুর্নীতি বেড়েই যাবে, সেটাই স্বাভাবিক। তো আমরা বিশ্বাস করি একটা গণতান্ত্রিক দেশ যখন হবে এবং দুদকের প্রধান থেকে শুরু করে ক্রুশিয়াল যে রিক্রুটমেন্টগুলো আছে সেখানে যদি দলীয়ভাবে না হয়ে যোগ্যতা দক্ষতার উপর তৈরি করা হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমাদের এই ন্যায় নৈতিকতা শিক্ষা শুরু করা যায়, ধীরে 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 আমরা ইনশাল্লাহ দুর্নীতি থেকে অনেকটাই বের হয়ে আসতে পারবো। এটা একদিনে সম্ভব না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বাট ধারাবাহিকভাবে একটা সার্টেন টাইম পরে ইনশাল্লাহ আমাদের পক্ষে অনেকটুকু বের হয়ে আসা সম্ভব। ধন্যবাদ। এই আন্দোলন যখন শুরু হয় তখন উনি দেশে ফিরে এসেছেন শুধু আন্দোলনেই পার্টিসিপেট করার জন্য, এবং ওনার বাসায় উনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকজনকে আশ্রয় দিয়েছিলেন। এবং ওনার ছোট ভাইয়ের বাসায় আমরা আমাদের আজকে যে প্রধান সমন্বয় নাহিদ ইসলাম, নাহিদকে আমরা রেখেছিলাম ওনার ভাইয়ের বাসায়। এই অপরাধেই ওনাকে ভয়ানক নির্যাতন সহ্য করতে হয়েছে। তো এটা আপনারা, আমি বললাম, আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে আরেকবার করতালি দিতে বলবো। আমাদের ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে নির্বাচনের নানা রকমের পদ্ধতি আছে, আপনারা সবাই জানেন। যেমন একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম আমরা জানি, ওইটা একটা ফর্মে গভর্নমেন্ট হয়। তারপরে ওয়েস্টমিনিস্টার ফর্ম যেটা আমরা বলি, যেমন আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা এক ধরনের হয়। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে বা পৃথিবীর বিভিন্ন দেশে পিআর সিস্টেম অ্যান্ড ফার্স্ট পাস্ট দি পোস্ট, দুই প্রসেসে ইলেকশনের প্রসিডিওর বা নিয়মগুলো চালু আছে। আমাদের দেশে যেহেতু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এবং আমরা যেহেতু ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হয়েছি, ফলে আমাদের এখানে অটোমেটিক্যালি আমরা ইনহেরেন্ট করেছি ওয়েস্টমিনিস্টার ফর্মকে। প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, সেখান থেকে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেমে এসেছি। এবারও প্রচুর দাবি উঠেছে আবার প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়ার জন্য, কারণ আমাদের প্রধানমন্ত্রী মোর দেন প্রেসিডেন্ট পাওয়ার ভোগ করতেছে এখন। সো এটা আমরা কোনো সুফল আমরা সেভাবে পাই না।
এখন আসেন যেটা সালাউদ্দিন ভাই রেজ করেছেন, এবং ডেফিনেটলি আমরা যেহেতু পিআরের পক্ষে, আর মাহাদি যেহেতু পিআরের পক্ষে না, তো অ্যাপারেন্টলি মনে হতে পারে আমাদের একটা বিতর্ক বা বিতর্কিত অবস্থান। বাট আমি কালকে আমাদের ঐকমত্য কমিশনে বলেছি যে মাননীয় ঐকমত্য কমিশন আমাদের একটা ফিক্সড পজিশন আছে, সেই ফিক্সড পজিশন হচ্ছে আমরা ফ্লেক্সিবল। আমরা মনে করি কেউ যদি, আমি যদি আমার মতের ভিতরে স্থির থাকি, মাহাদি যদি মাহাদির মতের প্রতি স্থির থাকে, তাহলে আমরা আসলে ঐকমত্যে পৌঁছাতে পারবো না। ঐকমত্যে পৌঁছাতে হলে আমাকে কিছু ছাড় দিতে হবে, মাহাদিকে কিছু ছাড় দিতে হবে, দেন আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। আমরা মনে করেছি যে ফার্স্ট পাস দি পোস্টের যে প্রসেস, এটা বাংলাদেশে ফেল করেছে। কেন ফেল করেছে দেখেন, যে আমাদের ফার্স্ট পাস দি পোস্টের নীতি হচ্ছে আমি আর আলাউদ্দিন বা উনি যদি ইলেকশন করি, তাহলে আমি যদি ওনাকে 2 ভোটও বেশি পাই, তাহলে আমি কি হয়ে যাব, আমি নির্বাচিত হব আর উনি ফেল করবেন। ফলে এখানে কম্পিটিশনটা হয়েছে ছলে বলে কৌশলে, যেভাবে হোক আমি যাতে ওনার কাছ থেকে জিততে পারি। ফলে কনস্টিটিউয়েন্সি বেসড একটা আনহলি কম্পিটিশন এখানে তৈরি হয়েছে। কেন্দ্র দখল করে হোক, রাতের বেলা হোক, যেভাবে হোক কনস্টিটিউয়েন্সি জিততে পারলেই আমি জিতে গেলাম। ফলে এখানে যেটা দাঁড়াচ্ছে, 40% ভোট পেয়েও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে সরকার গঠন করেছে। বাট আমরা যেটা দেখি 40% বেশি না 60% বেশি, 60% বেশি। ফলে যেই সরকারটা এককভাবে সরকার গঠন করছে, সে কিন্তু অধিকাংশ মানুষের আবার বিরোধীর সম্মুখীন হচ্ছে। ফলে ডেমোক্রেটিক প্রসেস এখানে থমকে যাচ্ছে। ধরে নিলাম বিএনপি বা আওয়ামী লীগ খুব নৈতিকভাবে সুন্দরভাবে ইলেকশন করে জিতেছে, যেমন আমাদের 91 ইলেকশনকে আমরা বলি যে বেস্ট ইলেকশন। কিন্তু দেখা গেল যে আউট অফ দি পার্লামেন্ট ওই 60% আবার ইউনাইটেড হয়ে গেছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সবাই বিএনপির বিরুদ্ধে এক হয়ে গেছে। ফলে ডেমোক্রেটিক প্রসেস আর কাজ করতে পারে না, সবাই আন্দোলন করে বিএনপি ফেলে দিচ্ছে। ঠিক উল্টা দিকেও আমি যদি দেখি, যে ধরে নিলাম আওয়ামী লীগ খুব ভালো জনগণের সমর্থনে ক্ষমতায় আসছে, 40% পাবলিক অ্যাকোমোডেশনের মধ্যে দিয়ে সে ক্ষমতায় আসছে, কিন্তু আদার 60% আবার ইউনাইটেড হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে সেটা। ফলে দেখা যাচ্ছে যে পার্লামেন্ট অলওয়েজ একচাটিয়া হয়ে যায়, আর রাজপথ সবসময় একচাটিয়া হয়ে যায়। ফলে পার্লামেন্টের আর বিউটিটা থাকে না, পার্লামেন্টে আর ডেমোক্রেটিক প্রসেসটা ওয়ার্ক করে না। সংসদ 40% দিয়েও দেখা যায় 280 সিট, 270 সিট পেয়েছে তো আমাদের এখানে। আওয়ামী লীগ 270 সিট, 80 সিট পেয়ে তারা রাষ্ট্রপতি। ফলে পার্লামেন্টের দিকে মানুষের কোনো আকর্ষণ ছিল না। ফলে ইন প্রিন্সিপাল আমরা মনে করেছি এটার সলিউশন হতে পারে পিআরের মাধ্যমে। পিআর করলে যেটা হবে যে প্রত্যেকের ভোটের রেশিওতে সবাই পার্লামেন্টে সিট পাবে। ফলে পলিটিক্সটা পার্লামেন্টে কনসেন্ট্রেট করবে, এটা রাজপথের কেউ মনে করবে না যে আমি পার্লামেন্ট থেকে বাইরে আছি। আমার যদি 10% ভোট থাকে, আমি পার্লামেন্টে কিছু সিট পাবো, ফলে ওখানে আমার সব আলাপ আলোচনা কথা সেখানে হবে। এবং জনগণ মনে করবে তুমি তো পার্লামেন্টে বলছো, আবার বাইরে এসে ঝগড়াঝাটি করার, বাইরে এসে অবরোধ করার, হরতাল করার, ধর্মঘট করার দরকার। পার্লামেন্টে আপনার বক্তৃতা আমরা শুনছি। এটা হচ্ছে একটা সিম্পল আমাদের অনেস্ট একটা ইকুয়েশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিআরের একটা বড় থ্রেট আছে, যেটা মাহাদি হয়তো বলবে, বা এটা আমি একমত। পিআরের বড় থ্রেট হচ্ছে যখন আপনি কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন পার্লামেন্টে একটা সংকট তৈরি হয় যে কেউ সরকার গঠন করতে পারে না। যেটা নেপালে, যেটা আরো অন্যান্য দেশে, অনেক দেশ এই পিআর থেকে সরে এসেছে। এখন তো আমাদের তো 2টা সমস্যা। আমি না পিআরের এক সংকট, সুবিধা আছে একটা, অসুবিধা আছে একটা। ফার্স্ট পাস দি পোস্টের সুবিধা আছে একটা, আবার অসুবিধা আছে একটা। আমাদের সমাজ যেহেতু নানাভাবে বিভক্ত, আমাদের এই সংকট সহসা যাবে না। সেই জন্য আমরা বলেছি মিক্সড করার জন্য। পৃথিবীর বহু দেশে আছে মিক্সড করেছে, পিআরও করেছে, আবার ফার্স্ট পাস দি পোস্টও রেখেছে। তাহলে হবে কি, কোনো একটা দল এককভাবে আর সংখ্যাগরিষ্ঠতার সংকটে ভুগবে না। কারণ ফার্স্ট পাস দি পোস্টে বিএনপি হয়তো দেখা গেল আপনার 120 সিট পাইল, আবার পিআরে পেয়ে গেল 40 সিট, তাহলে দেখা যাবে সরকার গঠন করতে পারছে। আমরা এই সলিউশনটা প্রপোজ করেছি। এবং আপনি তো জানেন যে আমরা যখন 2টা হাউস হয়েছে, লোয়ার হাউস, আপার হাউস, আমরা বলেছি তাহলে একটা হাউসে পিআর করেন। কিন্তু যদি পিআর না হয়ে আগের পদ্ধতিতে আমরা থাকি, যে সংকটটা আবারও আসবে, এটা আমি আগাম বলছি, আজকে আপনারা সাক্ষী হিসাবে থাকেন। আগাম বলছি যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দল এককভাবে অনেক বেশি সিট পেয়ে যাবে, এবং অনেক বেশি সিট। এটা নিয়ে আমরা তখন কানাকানি শুনতেছিলেন যে আমরা আসলে এটার সলিউশন কি করা যায়।
হয়ে গেলে যেটা হয় আবার সবাই বাইরে চলে যাবে, যারা পার্লামেন্টের বাইরে আছে তারা চিন্তা করবে আমরা আন্দোলন সংগ্রাম আবার ইমব্যালেন্স তৈরি হবে এবং একচ্ছত্র হতে পারে। সেই জায়গায় একটা গুড সলিউশন, বেটার সলিউশন হতে পারে লোয়ার হাউসে ফার্স্ট পাস দি পোস্ট থাকলো, আপার হাউসে পিয়ার থাকলো, এটাকে আমরা মনে করছি কিছুটা ব্যালেন্স হবে। আর আদার দেন যদি শুধু আমাদের একটা হাউস থাকে তাহলে ওখানেই আমরা এক ধরনের পিয়ার করতে পারি। যেমন আমরা নারী আসনের ব্যাপারে এখন প্রপোজ করেছি যে নারীদের যেহেতু সরাসরি নির্বাচনের একটা ঝামেলা হচ্ছে, তাহলে 100 আসনেই আমরা নারীদেরকে পিয়ারের মধ্যে দিয়ে নারীদেরকে আমরা ইনক্লুড করতে পারি। তো এই আমি তালি দেওয়ার জন্য বলছি না, আমি বলছি যে এই ক্রাইসিসগুলো আরও বেশি ডিসকাশন করব, আরও বেশি আলোচনা করব এবং এটাতে সমাধান করব। এনসিপির সাথে আমাদের একটা জায়গায় মিল আছে, আমরা কিন্তু এই জায়গাটায় কিছুটা ফ্লেক্সিবল। কিন্তু বেশ 2-3টা দল আছে তারা বলছে পিআর না হলে তারা ইলেকশনে যাবে না, ইলেকশন করতে দিবে না। আমরা আবার এটার পক্ষে না, কারণ আমরা এখন যেই রাষ্ট্রটায় আছি, যেই সরকারে আছি, যে অবস্থানে আছি, একটা দুইটা বড় শত্রুকে সাথে নিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। একটা হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার আশ্রয়ে শেখ হাসিনা। এই অবস্থায় আমরা আমাদের মধ্যে যদি বিভক্তি হয় বড় ধরনের, সরকার গঠনে যদি সংকট হয়, তাহলে এটা রাষ্ট্রের জন্য হুমকির সম্মুখীন হবে। সেই জায়গা থেকে আমরা এই বছরের জন্য আমরা ফ্লেক্সিবল নীতি নিতে চাই। সারাদিন ক্লিয়ার আপনার কাছে? এটা নিয়ে আরো হয়তো পরে আমরা আরো কথা বলবো। অনেক ধন্যবাদ।